পড়াশোনা আর নিজের কিছু স্বপ্ন নিয়ে একটা মেয়ে কলেজে পা রেখেছিল, কিন্তু তার জীবনে এমন একজন মানুষের এন্ট্রি হয় যার ভালোবাসাটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছিল না। সেই সম্পর্কে ছিল দম বন্ধ করা পরিস্থিতি আর ইগোর পাহাড়, যেখান থেকে বের হতে গিয়ে মেয়েটার মেন্টাল অবস্থাই একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে তার থেকেও বড় কথা হলো, এখানে আমরা এক ত্রিভুজ প্রেমের জটিলতাও দেখতে পাবো, যার সাথে হয়তো আপনিও রিলেট করতে পারবেন, কারণ গল্পটা কলেজ লাইফের গল্প। একটা মিষ্টি প্রেমের সম্পর্ক কিভাবে ধীরে ধীরে একটা টক্সিক জালে রূপ নেয়, আর মেয়েটার সাথেই বা কি হয়েছিল তা নিয়েই আজকের এই সিনেমা, যার নাম হলো দি গার্লফ্রেন্ড। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতেই আমাদেরকে আজকের গল্পের মেন ক্যারেক্টার বা নায়িকা ভূমি দেবীর সাথে পরিচয় করানো হয়। সে MA লিটারেচার পড়তে নতুন একটা কলেজে এসেছে। মেয়েটা একটু শান্ত আর পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসে। কলেজের প্রথম দিনেই তার দেখা হয় হর্ষিতার সাথে, যে খুব তাড়াতাড়ি তার বেস্ট ফ্রেন্ডও হয়ে যায়। এরপর ক্যান্টিনে আড্ডা দিতে দিতে বিনয় নামের আরেকজনের সাথেও তাদের বেশ ভালো খাতির জমে ওঠে। এই তিনজন আলাদা আলাদা ডিপার্টমেন্টের হলেও তাদের বন্ডিংটা কিন্তু দেখার মতো ছিল। এই সময়ে এই কলেজে অন্য এক ডিপার্টমেন্টে ভর্তি হতে আসে দুর্গা আর বিক্রম। বিক্রমই হলো আমাদের আজকের গল্পের হিরো, যাকে সবাই আদর করে ভিকি বলে ডাকে। দুর্গা মেয়েটা ছিল বেশ বোল্ড আর মডার্ন। কলেজের সিনিয়রদের র্যাগিং তাকে এক ফোঁটাও ভয় দেখাতে পারেনি, বরং তার পাশেই যখন ভিকিকে সিনিয়ররা র্যাগ দিচ্ছিল, ভিকি তাদের কথা মতো হ্যাভি ড্যান্স দিয়ে মাতিয়ে দিচ্ছিল। প্রথম দেখাতেই দুর্গার মনটা ভিকির ওপর একদম আটকে যায়, যাকে বলে একদম পিওর ক্রাশ খাওয়া। অন্যদিকে ভূমিদের ক্লাসে এন্ট্রি হয় প্রফেসর সুধীরের। ভূমি কেন লিটারেচার নিয়ে পড়তে চায় আর গল্প লেখার প্রতি তার প্যাশন কতটা গভীর, সেটা সে খুব সুন্দর করে স্যার আর সবার সামনে শেয়ার করে। এখানে দুর্গা আর ভিকির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপারও ঘটে। দুর্গা নিজে থেকে গিয়ে ভিকিকে বলে যে তার ডান্সটা নাকি জাস্ট ফাটাফাটি ছিল। ভিকির বন্ধুরা তাকে নিয়ে ব্যাপক হাসাহাসি আর লেগ বোলিং শুরু করে দেয় যে একটা মেয়ে নিজ থেকে এসে তাকে প্রপোজ করার মতো কথা বলে গেছে, কিন্তু ভিকির রিয়াকশন ছিল একদম নর্মাল। দুর্গার মতো মডার্ন মেয়ে হয়তো তার পছন্দের তালিকাতেই ছিল না। ভূমি আবার কলেজের ড্রামা গ্রুপে জয়েন করার স্বপ্ন দেখত, সেটার জন্য ফর্মও ফিল আপ করে দেয়। এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। গল্পের টুইস্ট আসে একদিন রাতে। ভিকি আর তার বন্ধুরা মিলে হাই নানা সিনেমা দেখে ফিরছিল। ভিকি আবার একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ছেলে, তার কাছে এই রোম্যান্টিক লাভ স্টোরিগুলো একদম বোরিং লাগে। সিনেমা দেখে বের হতেই দুর্গার কল আসে। দুর্গা এক বছর ধরে নানাভাবে ভিকিকে পটাতে চাইছিল। সে আক্ষেপ করে বলে, আমাকে কেন সাথে নিলে না? আমি তো তোমার সাথে একান্তে সিনেমাটা দেখতে চেয়েছিলাম। ভিকি বরাবরের মতোই তাকে খুব হালকাভাবে ইগনোর করে দেয়। দুর্গা যখন সরাসরি জিজ্ঞাসা করে যে তার লাইফে দুর্গার কোনো চান্স আছে কিনা, ভিকি স্রেফ হেসে উড়িয়ে দেয়। আসলে ভিকি তার লাইফে ঠিক যেমন পার্টনার খুঁজছিল, দুর্গা তার থেকে একদম উল্টো। বাড়ি ফেরার পথে ভিকিরা হঠাৎ দেখতে পায় মাঝ রাস্তায় ভূমি আর হর্ষিতা একটা বিপদে পড়েছে। তাদের স্কুটিটা অন্য একজনের গাড়িতে হালকা ঘষা লেগেছে, আর সেই লোকটা মেয়ে দুটোর সাথে বেশ খারাপ ব্যবহার করছে। লোকটা ধমক দিয়ে বলছিল, দেখে গাড়ি চালাতে পারো না। ভূমি বেশ ভয় পেয়ে গেছিল আর বারবার ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নিতে চেয়েছিল, কিন্তু ভিকি যখনই দেখলো তার কলেজের মেয়েদেরকেও ডিস্টার্ব করছে, সে যেন একদম খ্যাপাচণ্ডী হয়ে গেল। ভূমি আর হর্ষিতা বারবার নিষেধ করা সত্ত্বেও ভিকি কোনো কথা না শুনে লোকটাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ধোলাই করতে শুরু করে। ভিকির সেই মারমুখী চেহারা দেখে ভূমি একদম কুকড়ে যায়। ভিকি প্রথমবার যখন লোকটাকে পাঞ্চ মারে, ভূমির চোখে মুখে যেন ভয় আর আতঙ্ক ছিল। সেটা ভিকির নোটিসে আসে, তবুও সে থামেনি। লোকটাকে বেদমকে নিয়ে উল্টো ওয়ার্নিং দিয়ে দেয়, বেশি বাড়াবাড়ি করলে যেন তাদের কলেজে এসে দেখা করে। কিন্তু ভিকি আর তার বন্ধুরা একটা বিশাল বড় ভুল করে বসেছিল। লোকটা যখন গাড়ি নিয়ে চলে যায়, তখন দেখা যায় গাড়ির পেছনে লেখা পুলিশ। অর্থাৎ ভিকি যাকে সাধারণ মানুষ ভেবে পিটিয়েছে, সে আসলে একজন পুলিশ অফিসার ছিল। পরদিন সকালে ভূমি কলেজে গিয়ে তার প্রফেসরের কাছে একটা ভালো বইয়ের সাজেশন চায়। ঠিক সেই সময় হর্ষিতা হন্তদন্ত হয়ে ছুটে এসে তাকে এক সাংঘাতিক খবর দেয়। গতকাল তারা যে বিপদে পড়েছিল আর ভিকি যে লোকটাকে ধোলাই করেছে, সে আসলে পুলিশের লোক। সেই পুলিশ অফিসার কিন্তু ব্যাপারটা অত সহজে ছেড়ে দেয়নি। পরদিন সকালেই সে সরাসরি হোস্টেলে হানা দেয় এবং ভিকি আর তার বন্ধুদের তুলে নিয়ে গিয়ে আচ্ছা মতো ধোলাই দেয়। ভিকির এই অবস্থার কথা শুনে ভূমির মনটা একদম দমে যায়। নিজের উপর একটা গিল্টি ফিল হতে শুরু করে, কারণ তার জন্যই ওই লোকটার সাথে সে ঝামেলা করেছে। তা না হলে আজ ভিকির এই অবস্থা হতো না। সে সোজা চলে যায় বয়েজ হোস্টেলে ভিকিকে দেখতে। ভিকির সারা শরীরে মারের দাগ আর ক্ষত দেখে ভূমি বেশ ইমোশনাল হয়ে পড়ে আর আক্ষেপ করে বলে, সেদিন অত শয়তানি করার কি দরকার ছিল? ভুল তো আমাদেরই ছিল। আমাদের স্কুটির হেডলাইটটি ছিল না, আমরা রং সাইড দিয়ে আসছিলাম। লোকটা তো আমাদেরকে একটা বকাঝকাও করেনি, কিন্তু তুমি এসে শুধু শুধু সিন ক্রিয়েট করলে। ভিকি তখন মুচকি হেসে বলে, সে জানতো না লোকটা পুলিশ। আসলে জানলে নাকি আগেই কেটে পড়তো। যাই হোক, ভূমি কথা না বাড়িয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে এবং নিজের হাতে ভিকির হাত পায়ের ক্ষতগুলো পরিষ্কার করে দিতে থাকে। ভূমি যখন খুব যত্ন করে তাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল, ভিকি তখন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। হুট করেই সে বলে বসে,
জানিস তোকে দেখলে না আমার মায়ের কথা মনে পড়ে যায়, মাও ঠিক এভাবেই আমার কেয়ার করে। ভূমি তো চালাক মেয়ে, সে হাসতে হাসতে বলে, বুঝেছি এইসব লাইন মেরে আমাকে পটাতে চাইছো তো, লাভ নেই, আমি এইসব সস্তা কথায় পটার পাত্রী নই, ভিকিও ছাড়ার পাত্র নয়। সে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আমি যদি কাউকে পটাতে চাই তবে তাকে পটিয়েই ছাড়ি। এই কথা শুনে ভূমি একটু রেগে গিয়ে ড্রেসিং করা অর্ধেক রেখেই উঠে পড়ে। বাকিটা ভিকির বন্ধুদের করতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে ভিকির মাথায় ভূমি একদম জেকে বসে। সে ডিসাইড করে যে কোনো মূল্যে ভূমিকে তার গার্লফ্রেন্ড বানাবেই। একদিন ভূমি রুমে না থাকার সুযোগে ভিকি চুপি চুপি তার রুমে ঢুকে পড়ে। সেখানে সে দেখে টু ডু লিস্ট লিখে রেখেছে। সেখানে লেখা ছিল প্রফেসর সুধীরের সাজেস্ট করা একটা স্পেশাল বই লাইব্রেরি থেকে ধার নিতে হবে। ভিকি বুদ্ধি খাটিয়ে আগেই লাইব্রেরি থেকে ওই বইটা নিজের নামে ইস্যু করে নেয় এবং কনফার্ম করে যে লাইব্রেরিতে ওই বইয়ের আর কোনো কপি নেই। সে ভালো করেই জানতো এই বইটার জন্য ভূমি ঠিকই তার কাছে আসবে। হলো তাই, অনেক খুঁজেও যখন ভূমি বইটা পেল না এবং জানতে পারলো ওটা ভিকির কাছে আছে, সে বাধ্য হয়ে ভিকির কাছে যায়। ভিকি তখন বেশ ভাব নিয়ে বলে, আমি পড়িনি, কাল সকালে তোমাকে দেবো। আর শোন, সেদিন আমি যা বলেছি সেটা নিয়ে আমাকে খারাপ ছেলে ভাবিস না, আমি আসলে অনেক কুল। এরপর থেকে ভিকি নানা উসিলায় ভূমির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। নিজের বন্ধুদের সাথে ভূমির পরিচয় করিয়ে দেওয়া, একসাথে ঘুরতে যাওয়া, সবই চলতে থাকে। ভূমির কাছে ভিকি ছিল স্রেফ একজন বন্ধু, কিন্তু ভিকির মতলব ছিল অন্যরকম। কলেজে সবাই অলরেডি কানাকানি শুরু করে দেয় যে তাদের মধ্যে প্রেম চলছে। ভূমি এইসব শুনে বিরক্ত হয়ে বলে, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, প্রেম প্রীতি করার সময় আমার নেই। গল্পের মোড় ঘোরে একদিন রাতে। ভিকি ভূমিকে কল দিয়ে বলে, শোন, তুই যে হাইনানা মুভিটা দেখতে চেয়েছিলি সেটা আমি ডাউনলোড করেছি, আমার ড্রাইভে স্পেস নেই, তুই এখনই হোস্টেলে চলে আয়, একসাথে মুভিটা দেখি, নাইলে আমি ডিলিট করে দেবো। ভূমি প্রথমে একটু ইতস্তত করে, এত রাতে বয়েজ হোস্টেলে যাওয়া ঠিক হবে না। ভিকি তাকে আশ্বস্ত করে যে তার রুমে নাকি কেউ নেই। অগত্যা ভূমি সেখানে যায় এবং বলে সে পেন ড্রাইভ করে মুভিটা নিয়ে যাবে। কিন্তু ভিকি নাছোড়বান্দা, সে জোর করে ভূমিকে রুমে বসিয়ে একসাথে মুভিটা দেখা শুরু করে। ভিকি মুভিটা আগেই দেখেছে, তাই তার সেদিকে মন ছিল না। সে শুধু দেখছিল মুভির ইমোশনাল সিনগুলোতে ভূমি কিভাবে হাসছে বা কাঁদছে। মুভি শেষ হওয়ার পর ভূমি বেশ ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ভিকি হঠাৎ তার হাত চেপে ধরে। সে বলে, সিনেমা শেষ হতে পারে, কিন্তু হিরো যে কষ্টটা পেয়েছে তুই চলে গেলে সে একই কষ্ট আমিও পাবো রে, তাই আর কিছুক্ষণ আমার কাছে বস। ভূমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন বসবো? ভিকি কোনো উত্তর না দিয়ে সরাসরি ভূমিকে একটা কিস করে বসে। হুট করে পাওয়া এই কিসটা তাকে এতটাই ডিস্টার্ব করে দিয়েছিল যে রুমে ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট আর নিজেকেই বিশ্বাস করতে পারছিল না। ভূমি তো সম্পর্কের জন্য কোনো সম্মতি দেয়নি, এমনকি তাদের মধ্যে ভালোবাসার কোনো আলাপও হয়নি, তবুও ভিকি কেন এমনটা করলো? এই চিন্তা যখন তাকে পাগল করে দিচ্ছিল, ঠিক তখনই পরদিন কলেজে গিয়ে সে আকাশ থেকে পড়লো। কলেজে পা রাখতেই দেখে সবাই তাকে ঘিরে ধরে কংগ্রাচুলেশন জানাচ্ছে। ভূমি তো সবাই বলা বলি করছে, কিরে ভূমি, তুই তো দেখি একদম সাইলেন্ট কিলার, কলেজের সব থেকে চ্যাংরা আর হট ছেলেটাকে এক রাতেই পটিয়ে ফেললি। আসলে ভিকি নিজেই সারা কলেজে রটিয়ে দিয়েছে যে কাল রাতে সে ভূমিকে কিস করেছে এবং তারা এখন রিলেশনে আছে। প্রথমে ভূমি খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলো কলেজের বড় বড় গ্রুপগুলো তাকে ভিকির গার্লফ্রেন্ড হিসেবে রেসপেক্ট দিচ্ছে, তখন তার মনের ভেতরে একটু অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করে। যে ছেলেটাকে পাওয়ার জন্য মেয়েরা লাইন লাগায়, সেই ভিকি সবার সামনে তাকে নিজের গার্লফ্রেন্ড বলে ঘোষণা দিচ্ছে। এই বিষয়টা ভূমির ইগোকে যেন একটু শান্ত করে দিল। সে আর প্রতিবাদ করার প্রয়োজন মনে করলো না, পরিস্থিতির ফ্লোতে গা ভাসিয়ে দিল। ভিকি যখন দৌড়ে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, হাই গার্লফ্রেন্ড, ভূমিও মুচকি হেসে উত্তর দিল, হাই বয়ফ্রেন্ড। ব্যাস, এক রাতেই তারা অফিসিয়ালি কাপল হয়ে গেল। এখন এই খবর শুনে দুর্গার তো মাথায় হাত। সে ভিকিকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলো, এইসব কি শুনছি, তুই কি সত্যি ওকে ভালোবাসিস? ভিকি সোজা সাপটা বলে দেয়, দেখ দুর্গা, তোকে আমি পছন্দ করি, কিন্তু সেটা কোনোভাবেই প্রেম না, তুই আমার টাইপ না, ভূমি আমার জন্য একদম পারফেক্ট। দুর্গা তবুও হাল ছাড়লো না, সে উল্টো ভিকিকে কিস করার অফার দিয়ে বসলো। ভেবেছিল এতে ভিকির ফিলিংস পাল্টাবে, কিন্তু ভিকি তাকে পাত্তাই দিল না। তখন দুর্গা হিংসে করে একটা অভিশাপের মতো করে বলল, দেখিস তোদের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আমি সেই দিনের জন্য ওয়েট করব। এরপর থেকে শুরু হলো তাদের একদম মাখামাখা প্রেম। ভিকি যেখানেই যায় ভূমি যেন তার ছায়ার মতো সাথে লেগে থাকে। ভিকির ক্রিকেট ম্যাচ হলে ভূমি বাউন্ডারি লাইনের পাশে বসে থাকে, আর ভিকি বারবার তার সামনেই বল শট মারে। তারা একসাথে মুভি দেখতে যায়, ঘুরতে যায়, কিন্তু এই সম্পর্কের ভেতর একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হতে থাকে। ভিকি যেন ছোট্ট বাচ্চার মতো হয়ে যায় আর ভূমি হয়ে ওঠে তার কেয়ারটেকার। ভিকি যখন গেম খেলতো, ভূমি পেছনে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতো। ভিকির সব কাজ এখন ভূমিকেই করতে হয়। ভিকি ঠিক যেমনটা চেয়েছিল, তার গার্লফ্রেন্ড হবে তার মায়ের মতো। একদিন সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলে ভূমি নিজের বিল নিজে দিতে চায়, কিন্তু ভিকি সেটা ইগোতে নিয়ে নেয়। সে দাপটের সাথে বলে,
আমি তোর বয়ফ্রেন্ড, বিল দেওয়ার দায়িত্ব আমার। ভূমি বিষয়টা পছন্দ না করলেও ঝামেলার ভয়ে চুপ করে থাকে। কলেজের ক্যান্টিনেও ভিকি এখন আয়েশ করে বসে থাকে আর ভূমি নিজের আর ভিকির জন্য খাবার নিয়ে আসে। এমনকি ভিকি নিজের হাতে তুলে পর্যন্ত খায় না, ভূমিকেই তাকে খাইয়ে দিতে হয়। ভিকির হোস্টেল রুমে গেলে দেখা যায় সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। ভূমি গিয়েই সেই রুম পরিষ্কার করে, ভিকির ময়লা কাপড় চোপড় ধুয়ে দেয়, সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে। ভূমির ডেইলি রুটিন এখন একটাই, পড়াশোনা বাদ দিয়ে ভিকির সব ফরমাইশ খাটানো আর তার পেছনে সময় দেওয়া। তারপর দেখা যায় হর্ষিতা যখন ভূমিকে আড়ালে ডেকে বলে যে বিনয় তাকে ফার্স্ট ইয়ার থেকে ভালোবাসে কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি, ঠিক তখনই আড়াল থেকে ভিকি সবটা শুনে নেয়। হর্ষিতা চলে যাওয়ার পর ভূমি যখন বিনয়কে জিজ্ঞাসা করে সবাই যা বলছে সেটা কি সত্যি, তুমি কি আমাকে ভালোবাসতে, বিনয় তখন আমতা আমতা করে বলে যে এসবই নাকি তার বন্ধুদের ইয়ার্কি। কিন্তু বিনয়ের চোখের দিকে তাকিয়ে ভূমি ঠিকই বুঝে যায় যে ছেলেটা নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছে। ভূমি সবসময় তাকে খুব ভালো বন্ধু মনে করত, তাই বিনয়ের এই কষ্ট দেখে তার নিজেরও খারাপ লাগছিল। ঠিক সেই মুহূর্তে ভিকি উদয় হয় এবং বেশ নাটকীয়ভাবে ভূমির কাঁধে হাত দিয়ে সবার সামনে তাকে কিস করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আড়ালে নিয়ে গিয়ে ভিকি তার আসল খেলা শুরু করে। সে সরাসরি ভূমিকে বলে দেয় আজকের পর থেকে বিনয়ের সাথে তোর আর কোনো ফ্রেন্ডশিপ থাকবে না। ভূমি তো অবাক, সে প্রতিবাদ করে বলে বিনয় আমার অনেক পুরনো বন্ধু, আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা আমি ঠিক করব। কিন্তু ভিকি তার সেই টক্সিক লজিক দিতে শুরু করে, যেহেতু বিনয়ের মনে অন্য ফিলিংস কাজ করছে তাই তার সাথে মিশলে লোকে ভিকিকে নিয়ে হাসাহাসি করবে। ভিকির কাছে ভূমির ইচ্ছা অনিচ্ছার চেয়ে নিজের ইগো আর সম্মানটা অনেক বড় ছিল। ঘটনা এখানেই শেষ নয়, সেদিন রাতে ভিকি সরাসরি বিনয়ের রুমে গিয়ে তাকে ব্যাপক মারধর করে এবং শাসিয়ে আসে যেন সে আর কোনোদিন ভূমির ছায়া পর্যন্ত না মারায়। বিনয়ের আরেক বন্ধু যখন ভূমিকে এই খবর দেয়, ভূমি দৌড়ে গিয়ে ভিকিকে থামায়। ভিকির এই জানুয়ারি আচরণ দেখে ভূমি বিনয়ের কাছে ক্ষমা চাইতে গেলে বিনয় খুব ঠান্ডা গলায় বলে দেয় আজকের পর আমি তোর সাথে আর কোনো কথা বলবো না। ব্যাস এভাবেই ভিকি কৌশলে ভূমির জীবন থেকে তার সব থেকে কাছের বন্ধুটাকে সরিয়ে দেয়। ভূমির পরিবার বলতেছিল শুধু তার বাবা, জন্মের সময় মা মারা যাওয়ায় বাবাই তাকে আদরে মানুষ করেছেন। কিন্তু ভিকির সাথে রিলেশনে আসার পর থেকে ভূমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে বাবার সাথেও ঠিকমতো কথা বলতে পারতো না। তার বাবাও লক্ষ্য করছিলেন মেয়ে যেন কেমন বদলে যাচ্ছে, সবসময় ডিস্টার্বড থাকছে। ভিকি আবার পরের দিন ভূমির কাছে এসে পা ধরে মাফও চায়, বলে রাগের মাথায় করে ফেলেছে আর হবে না, কিন্তু সাথে এটাও যোগ করে দেয় তোর লাইফে আমি একাই যথেষ্ট, বিনয় বা অন্য কারোর প্রয়োজন তোর নেই। এদিকে কলেজের দুর্গা কিন্তু এখনো সুযোগ খুঁজছে। সে ভিকিকে একা পেয়ে একদম ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কিরে তোদের কি ব্রেকআপ হয়ে গেল নাকি, আমরা এভাবে দাঁড়িয়ে আছি দেখলে ভূমি কিছু মনে করবে না তো। ভিকি তখন বেশ তাচ্ছিল্যের সাথে বলে ভূমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, ও কিচ্ছু মনে করবে না। কি অদ্ভুত তাই না, যেই ছেলে ভূমিকে একটা ছেলের সাথে কথা পর্যন্ত বলতে দেয় না, সে নিজে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করতে এক মুহূর্তও ভাবছে না। তার কিছুদিন পর দেখা যায় ভূমি তার স্বপ্নের ড্রামা গ্রুপে যোগ দিয়েছে। সেখানে দুর্গা আগে থেকে একজন স্টার পারফর্মার ছিল। ভূমি যখন স্টেজে রিহার্সাল করতে যায় সে বারবার ডায়লগ ভুলে যাচ্ছিল, ইমোশন আসছিল না। ভিকির টক্সিক রিলেশনের চাপে তার ভেতরের আত্মবিশ্বাস তখন তলানিতে। এক পর্যায়ে উপায় না দেখে ভূমি তার চরম শত্রু দুর্গার কাছেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে দুর্গাকে বলে তুমি তো খুব ভালো অভিনয় করো, আমাকে একটু হেল্প করবে প্লিজ। ভূমি যখন অসহায়ের মতো দুর্গার কাছে গিয়ে দাঁড়ালো তখন দুর্গার মনের ভেতরেও একটা পরিবর্তন এলো। সে কখনো ভাবতেও পারেনি যে কলেজের সব থেকে জনপ্রিয় ছেলের গার্লফ্রেন্ড হয়েও ভূমি ভেতরে ভেতরে কতটা একা আর আত্মবিশ্বাসহীন। ভূমির সারল্য দেখে দুর্গা অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো এই মেয়েটা আসলে একটা নিষ্পাপার সহজ সরল মানুষ। এরপর দুর্গা তাকে একদম নিজের বোনের মতো আগলে নিল। দিন রাত এক করে ভূমিকে ট্রেন করতে শুরু করলো, শেখাতে লাগলো কিভাবে স্টেজে নিজের ইমোশন ফুটিয়ে তুলতে হয়। দুর্গার সাথে সময় কাটাতে কাটাতে ভূমি যেন নিজের সেই পুরনো হাসি খুশি সত্তাটাকে ধীরে ধীরে ফিরে পাচ্ছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ড্রামা পারফরমেন্সের দিন ভূমি স্টেজে আগুন জ্বালিয়ে দিল। তার প্রতিটি ডায়লগ প্রতিটি এক্সপ্রেশন ছিল দেখার মতো। অডিয়েন্স মুগ্ধ হয়ে তার জন্য হাততালি দিচ্ছিল, চারিদিকে তার নামে জয়ধ্বনি উঠছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, ভিকি যে কিনা তার বয়ফ্রেন্ড সে কিন্তু খুশি হতে পারলো না যখন দেখলো অন্য ছেলেরা ভূমির জন্য হাততালি দিচ্ছে বা শীষ বাজাচ্ছে। ভিকির চেহারা মুহূর্তেই কালো হয়ে গেল, তার মনে হচ্ছিল তার সম্পত্তির ওপর অন্য কেউ ভাগ বসাবে। ড্রামা শেষ করে ভূমি যখন ভীষণ আনন্দ নিয়ে ভিকিকে জড়িয়ে ধরলো আর জিজ্ঞাসা করলো কেমন হয়েছে আমার অভিনয়, ভিকি তখন প্রশংসার বদলে এক বিষাক্ত তীর ছুঁড়ে দিল। সে বলল অভিনয় তো ভালোই করেছিস, কিন্তু সবার নজর কেড়ে তোর খুব মজা লাগছিল তাই না। স্টেজে ওই টাইট ড্রেসটা পরে যখন তুই নিচে পড়ে গেলি তখন তোর শরীরের ভাঁজ যেভাবে দেখা যাচ্ছিল সেটা তো সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল তাই না, আর তুইও সেটা এনজয় করেছিস। একটা মুহূর্তে ভূমির সব আনন্দ যেন মাটিতে মিশিয়ে দিল ভিকি। যে মেয়েটা সব সময় সাধারণ চুড়িদার পরে থাকে, যে হোস্টেলের বাইরে বের হলে ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে, তাকে নিয়ে এমন নোংরা কথা ভিকি ছাড়া আর কেউ বলতে পারতো না। সেই রাতে ভূমি এক ফোঁটাও ঘুমাতে পারলো না। ভিকির কথাগুলো তার কানে বারবার বাজছিল
ছিল। এর কিছুদিন পর দুর্গা এসে ভূমিকে জোর করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য ডাকলো। ভূমি প্রথমে যেতে চায়নি বলে ভিকি ক্যান্টিনে তার জন্য অপেক্ষা করবে, ভূমি না গেলে ভিকি নাকি না খেয়ে বসে থাকবে। কিন্তু দুর্গা নাছোড়বান্দা, সে ভিকিকে একটা কল করার সুযোগ পর্যন্ত দিল না। সেই বিকেলে দুর্গার সাথে ঘুরতে গিয়ে ভূমি যেন নতুন করে বাঁচলো। ভিকির সাথে যখন সে ঘুরতে যেত তখন তাকে শুধু ভিকির ব্যাগ বয়ে নিয়ে পেছনে পেছনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু আজ দুর্গা তাকে দিয়ে সব ধরনের গেম খেলালো। সে প্রাণ খুলে হাসলো। হাসি ঠাট্টার মাঝে দুর্গা হুট করে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভূমি, তুই কি ভিকির সাথে সত্যি হ্যাপি? প্রশ্নটা শুনেই ভূমির হাসিটা যেন মিলিয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, ও তো খুব কুল একটা ছেলে, কিন্তু জানো দুর্গা, ওকে সবসময় বাচ্চার মতো আগলে রাখতে হয়। ও নিজে খেতে পারে না, রুম পরিষ্কার করে না, এমনকি কাপড় পর্যন্ত ধয় না। ওর কাছে আমি ওর প্রেমিকা কম, মা বেশি। কথা প্রসঙ্গে ভূমি এটাও বলে ফেললো যে ভিকি কিস করতে খুবই পটু। ভূমির এই কথাগুলো শুনে দুর্গার চোখ খুলে গেল। সে পরিষ্কার বুঝতে পারলো ভিকি আসলে ভূমিকে নিজের গার্লফ্রেন্ড না, বরং একজন বিনা পয়সার চাকরানি আর শারীরিক লালসা মেটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে। দুর্গা আর নিজেকে সামলাতে পারলো না। সে ঠিক করলো সব সত্যি ভূমিকে বলে দেবে। দুর্গা বলল, ভূমি, হয়তো তুই আমাকে ভুল বুঝবি, কিন্তু এই সত্যিটা তোর জানা দরকার। আমি যেদিন এই কলেজে আসি সেদিন থেকেই ভিকিকে ভালোবেসেছিলাম। ওর পেছনে অনেক ঘুরেছি, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আজ আমি বুঝতে পারছি কেন ও আমাকে চায়নি, কারণ আমার মতো বোল্ডার মডার্ন মেয়েকেও কোনোদিন দাসী বানিয়ে রাখতে পারতো না। ও তোকে বেছে নিয়েছে কারণ তুই সহজ সরল আর তোকে নিয়ন্ত্রণ করা সহজ। দুর্গার মুখ থেকে সত্যিটা শোনার পর ভূমির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দুর্গা সোজা সাপটা উত্তর দিল, ভিকির জন্য তুই একদম পারফেক্ট মেয়ে হতে পারিস, কিন্তু তোর জন্য ভিকি একদম ভুল একটা ছেলে। তোর ভেতরে যে মেধার স্বপ্ন আছে, ভিকির সাথে থাকলে সবগুলো শেষ হয়ে যাবে। ও তোকে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে দেবে না। শুধু তাই নয়, দুর্গা আরও জানালো যে সে নিজেও ভিকিকে একসময় কিস করার চেষ্টা করেছিল, কিন্তু ভিকি তাকে থামিয়ে দিয়েছিল। এই কথাগুলো শুনে ভূমি প্রচণ্ড ডিস্টার্বড হয়ে পড়ল। একদিকে ভিকির প্রতি ভালোবাসা আর অন্যদিকে দুর্গার এই ভয়ঙ্কর সব অভিযোগ, সব মিলিয়ে সে কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল। যখন সে ভিকির কাছে গেল দেখলো ভিকি আগুনের মতো রেগে আছে, কারণ ভূমি দুপুরে না বলে দুর্গার সাথে ঘুরতে গিয়েছিল আর ভিকিকে ক্যান্টিনে একা ফেলে রেখেছিল। ভিকি যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ভূমি তার পারমিশন ছাড়া এক পাও কোথাও নড়েছে। তবে ভূমির শুকনো মুখ দেখে ভিকির এক বন্ধু তাকে গিয়ে একটু বোঝায়। তখন ভিকি একটু শান্ত হয়ে এসে ভূমিকে আদর করে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর, এত মন খারাপ কেন? ভিকির ওইটুকু ভালোবাসাতেই ভূমি সব ভুলে একটু রিল্যাক্স হলো। এরপর তারা একসাথে লাঞ্চ করলো। কয়েকদিন পর ভিকি হঠাৎ ভূমিকে বলল, চল তোকে কোথাও নিয়ে যাই। ভূমি বারবার জিজ্ঞাসা করার পর সে জানালো যে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে তার মায়ের সাথে দেখা করাতে। ভূমি একটু ভয় পেয়ে গেল, কারণ সে বাবাকে না বলে এত দূর কোথাও যেতে চায়নি। কিন্তু ভিকির ওই একই কথা, তোর বাবা তো কলেজে এসে তোকে খুঁজবে না, চল তো। ভিকির জেদের কাছে হার মেনে ভূমি তার সাথে রওনা দিল। পথে অবশ্য সে বাবাকে একটা কল দিয়ে মিথ্যে বলে দিল যে সে কলেজেই আছে। ভিকির বাড়িতে পৌঁছানোর পর যা দেখলো তাতে ভূমির শরীরের রক্ত হিম হয়ে গেল। কলিং বেল বাজানোর সাথে সাথেই ভিকির মা এসে দরজা খুলে দিলেন, কিন্তু তিনি ভূমির চোখের দিকে পর্যন্ত তাকাচ্ছিলেন না। সব সময় মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকছিলেন। ভিকি ঢুকেই পায়ের জুতোটা এক জায়গায় ছুঁড়ে ফেলল আর তার মা দৌড়ে এসে সেটা তুলে নির্দিষ্ট জায়গায় রাখলেন। ভিকি পানির কথা বলতে তিনি চট করে রান্নাঘরে চলে গেলেন। ভূমি দেখল ভিকির মা যেন মানুষ নয়, ওই বাড়ির একটা ছায়া মাত্র। কোনো কথা নেই, কোনো হাসি নেই, সারাক্ষণ তটস্থ হয়ে থাকা। ভূমি অবাক হয়ে ভিকিকে জিজ্ঞাসা করলো, কি খবর, কাকিমা এমন করছেন কেন? উনি কারো মুখের দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? ভিকি তখন খুব স্বাভাবিকভাবে জানালো যে তার বাবার আমল থেকে এটা তার মায়ের অভ্যাস। তার বাবা একদম পছন্দ করতেন না যে বাড়ির মহিলারা গেস্টদের সামনে এসে কথা বলুক বা হাসি ঠাট্টা করুক। ভিকি আরও একটা হারহিম করা কথা বলল, জানিস, বাবার যখন রাগ হতো তখন বাবা নিজে কথা বলতেন না, বাবার কোমরের বেল্ট মায়ের সাথে কথা বলতো। অর্থাৎ বুঝতেই পারছেন বিষয়টা। ভিকি হাসতে হাসতে বলল, তুই ভয় পাস না, ওটা সেকালের মানুষের অভ্যাস, আমি রেগে গেলেও তোর গায়ে কোনোদিন হাত তুলব না। ভিকি যখন বন্ধুদের সাথে দেখা করতে বাইরে যাওয়ার জন্য রেডি হলো তখন তার মা দৌড়ে এসে তার জুতা আর হেলমেট হাতে ধরিয়ে দিলেন। ভিকি যাওয়ার পর ভূমি যখন মায়ের পাশে গিয়ে বসলো, মা তখনও মুখ নিচু করেই ছিলেন। কিছুক্ষণ পর তিনি একটা পুরনো অ্যালবাম বের করে ভূমির হাতে দিলেন। সেখানে দেখা গেল ভিকির মায়ের ছোটবেলার ছবি। কি অদ্ভুত, সেই ছবির মেয়েটা কত প্রাণবন্ত, হাসি খুশি, মাথা উঁচু করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ভূমি যখন জিজ্ঞাসা করলো, কাকিমা, ছবির এই হাসিটা কোথায় হারিয়ে গেল? তখন মায়ের মুখটা ম্লান হয়ে গেল। ভূমি এবার পরিষ্কার বুঝতে পারলো ভিকি আসলে তার বাবারই কার্বন কপি। এরা আসলে জীবন সঙ্গিনী চায় না, এরা চায় একজন দাসী যে নিঃশব্দে তাদের সব হুকুম তামিল করবে আর কোনোদিন নিজের প্রতিবাদী কণ্ঠস্বর তুলবে না। ভিকির বাড়ি থেকে ফেরার পথে ভূমির মনের ভেতর যেন এক ঝড় বইছিল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল তার ভবিষ্যৎ। যদি সে ভিকিকে বিয়ে করে তবে তার জীবনটাও ওই চার দেওয়ালের ভেতর একটা ছায়া হয়েই থেকে যাবে। ভিকি
আসলে কোনো জীবনসঙ্গিনী চায় না, সে চায় এমন একজন সেবিকা যে সবসময় মাথা নিচু করে তার হুকুম তামিল করবে। নিজের অজান্তেই ভূমি তার ভবিষ্যতের প্রতিচ্ছবি ভিকির মায়ের ম্লান চেহারার মধ্যে দেখতে পাচ্ছিল। ফেরার পথে একটা রেস্টুরেন্টে খাওয়ার সময় ভূমি খুবই সাবধানে ভিকিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিয়ের পর আমরা কোথায় থাকবো? ভিকি বেশ আয়েশ করে উত্তর দিল, দেখ ক্যাম্পাস সিলেকশনে ভালো চাকরি পেলেই তো হলোই, আর না হলে গ্রামে আমাদের যে ফ্যামিলি বিজনেস আছে সেটা দেখব। ওটা আমার এক আঙ্কেল সামলায়, কিন্তু লোকটা তেমন কাজের না। আমি ওটা ধরলে তুই মায়ের সাথে বাড়িতে থাকতে পারবি। ভূমি একটু অবাক হয়ে বলল, আর আমার চাকরির কি হবে? আমি যেখানে জব পাবো সেখানে যাব না? ভিকি তখন তার টক্সিক মানসিকতার ডালি মেরে ধরল। সে বলল, চাকরির কি খুব দরকার আছে? তুই হয়তো কিছুদিন কাজ করবি, কিন্তু বিয়ের পর সেটা কন্টিনিউ করা মুশকিল, কারণ আমার অন্তত 3টে বাচ্চা চাই, এটা একদম ফিক্সড। আর দেখ মায়ের হাতের রান্না আর আগের মতো টেস্ট নেই, তাই তোকে বাড়ির সব রান্নাবাড়া আর ঘর কন্যার দায়িত্ব নিতে হবে। এর মধ্যে তুই যদি জবে যাস তবে তো একদম টায়ার্ড হয়ে যাবি, তাই চাকরি বাকরির দরকার নেই, তুই ঘরে থাকলে আমি খুশি। ভিকির এই কথাগুলো শোনার পর ভূমির মনে হলো কেউ তার গলায় ফাঁসি পরিয়ে দিয়েছে। হোস্টেলে ফিরে সে যেন পাগল প্রায় অবস্থা। হুট করে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে সে অঝরে কাঁদতে লাগলো। সেই সম্পর্কের ভেতর তার দম বন্ধ হয়ে আসছিল। তার মনে পড়তে লাগলো ছোটবেলার একটা তিক্ত স্মৃতি। তার মা মারা যাওয়ার পর বাবাই তাকে বড় করেছিলেন। একবার সে তার খালার বাড়িতে কয়েকদিন থাকতে গিয়েছিলেন, আর সেটাতেই তার বাবা ভীষণ অভিমান করেছিলেন। বাড়ি ফেরার পর বাবা তাকে ধমক দিয়ে বলেছিলেন, তুই তো আমাকে একা ফেলে চলে গিয়েছিলি, এখন খালাই তোকে খাওয়াবে, ওনার কাছেই খাবার চা। সেদিন রাতে ক্ষুধার্ত ভূমি এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আজ ভিকির আচরণে সেই একই কন্ট্রোলিং আর অভিমানী স্বভাবের ছায়া দেখতে পেল। পরদিন সকালে দুশ্চিন্তা আর মানসিক চাপে ভূমির প্রচন্ড জ্বর আসলো। হর্ষিতা তার জন্য ওষুধ নিয়ে এলো, তাকে একটু সেবা করতে চাইলো, কিন্তু সে অসহায়ভাবে বলল, ইচ্ছে থাকলেও তোর কাছে আমি বসতে পারছি না রে, কারণ তোর ওই বয়ফ্রেন্ড কখন উদয় হবে ঠিক নেই, ও তো কাউকে সহ্য করতে পারে না তোর আশেপাশে। ঠিক তাই হলো, ভিকি এসেই হর্ষিতাকে এইরকম ভাবে তাড়িয়ে দিল এবং ভূমিকে কিস করতে করতে বলল, তোর সাথে তো আমি আছি, চিন্তা কিসের? জ্বরের ঘোরেই ভূমি নিজের ভেতর সবটুকু সাহস সঞ্চয় করে ভিকিকে ছাদে নিয়ে গেল। সে খুব ধীর গলায় বলল, ভিকি আমাদের একটু ব্রেক নেওয়া দরকার, একটা ছোট্ট ব্রেক, আসলে খুব একটা ছোটও নয়, বেশ দীর্ঘ সময়ের জন্যই একটা ব্রেক। ভিকি আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই এসব কি বলছিস? কি বলতে চাস তুই? ভূমির ভেতরে অনেক কথা জমা ছিল, কিন্তু ভিকির চোখের দিকে তাকিয়ে সেই সত্যগুলো বলার সাহস সে পেল না। সে একটা অজুহাত দিয়ে বলল, সামনে এক্সাম, পড়াশোনায় একদম কনসেন্ট্রেট করতে পারছি না আমি, তাই আমাদের কিছুদিন আলাদা থাকা উচিত। ভিকির উত্তর শুনে বোঝা যাচ্ছিল সে কতটা ম্যানিপুলেটিভ। সে হাসতে হাসতে বলল, তোর এখন আসলে কিসের দরকার জানিস? তোর এখন দরকার শুধু আমার ভালোবাসা। তুই অসুস্থ তো, তাই মাথায় এসব ফালতু চিন্তা আসছে। তুই একদম টেনশন করিস না, আমি সব সামলে নেব। এরপর থেকে ভূমির জীবনটা আরও নরক হয়ে উঠল। ক্লাসে সে একদম মন দিতে পারছিল না। ভিকির সাথে মুভি দেখতে গেলেও তার দম বন্ধ হয়ে আসতো। ভিকি তো প্রায় প্রতি রাতই ভূমির হোস্টেল রুমে কাটাতো, আর সকালে চুপি চুপি বেরিয়ে যেত। ভূমির নিজেরও কোনো সত্য অবশিষ্ট ছিল না। সে শুধু যন্ত্রের মতো ভিকির রুম পরিষ্কার করত, তার কাপড় ধুয়ে দিত আর তাকে খাইয়ে দিত। ওদিকে ভিকি আয়েশ করে ক্রিকেট ম্যাচ দেখত। গল্পের সব থেকে বড় বিস্ফোরণটা ঘটল একদিন সকালে। কাউকে কিছু না জানিয়ে ভূমির বাবা হঠাৎ হোস্টেলে হাজির হন। মেয়ের রুম নাম্বার খুঁজে বের করে তিনি যখন নক করেন, দরজা খোলে ভিকি। নিজের চোখে এই দৃশ্য দেখে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভেতরে তাকিয়ে দেখেন ভূমি তখনও ঘুমাচ্ছে। তার বাবা আর নিজেকে সামলাতে না পেরে রাগে ভিকিকে এক চর মেরে বসলেন। হুট করে ঘুম ভেঙে নিজের বাবাকে সামনে দেখে ভূমি একদম পাথর হয়ে যায়। ওদিকে ভিকির ইগোতে ততক্ষণে আগুন লেগে গেছে। সে তার হবু শ্বশুরের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, ভূমির বাবা বলে ছেড়ে দিলাম, এরপর হাত তুললে খবর আছে ও আমার গার্লফ্রেন্ড, আমরা বিয়ে করব, এখানে সিন ক্রিয়েট করার কিছু নেই। তার বাবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি প্রচণ্ড ক্ষোভে আর অপমানে ফেটে পড়লেন। হোস্টেলে স্যারদের কাছে নালিশ করতে যাওয়ার জন্য যখন তিনি করিডোর দিয়ে হাঁটছিলেন, ভূমি তার ওড়নাটা কোনো মতে জড়িয়ে বাবার পেছনে দৌড়াতে থাকে। সে বারবার কাকুতি মিনতি করে বলছিল, বাবা প্লিজ স্যারদের কাছে যেও না, কলঙ্ক হয়ে যাবে। কিন্তু তার বাবা কোনো কথা না শুনে সোজা এইচওডির রুমে গিয়ে মেয়ের টিসি দাবি করেন। কিন্তু সেখানে গিয়ে তিনি আরও বড় ধাক্কা খেলেন। এইচওডি খুব ঠান্ডা গলায় বললেন, এরা সবাই প্রাপ্তবয়স্ক, হোস্টেল লাইফে তাদের পার্সোনাল রিলেশনশিপে নাক গলানোর অধিকার আমাদের নেই, আর এই বিষয়গুলোর উপর আমরা তাকে টিসি দিতে পারবো না, এমনকি আপনারও নেই। ওরা যদি ড্রাগস নিত বা অপরাধ করতো তবে আমরা ব্যবস্থা নিতাম, কিন্তু এইসব কমন বিষয় ভার্সিটিতে। এই কথা শুনে ভূমির বাবা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। রাগের মাথায় এইচওডির ল্যাপটপ আর টেবিলের সব জিনিস তছনছ করে ভেঙে ফেলেন। তিনি ভূমিকে একদম টেনে হিচড়ে বাড়ি নিয়ে যেতে চান, কিন্তু ভূমি তখন অদ্ভুত এক দোটানায়। একদিকে তার বাবার সম্মান, অন্যদিকে তার পড়াশোনা আর ক্যারিয়ারের স্বপ্ন। সে কান্না ভেজা গলায় বলে,
বাবা আমি অনেক কষ্ট করে এখানে পড়তে এসেছি, পড়াশোনা ছেড়ে আমি যাব না। ভিকি মাঝখানে এসে আবার সিনা টান টান করে দাঁড়ায় এবং জানায় সে কোনোভাবেই ভূমিকে যেতে দেবে না। ভূমির বাবা শেষবারের মতো চরম আলটিমেটাম দিয়ে বলেন, আমি ওই গেটটা পার হওয়ার আগে যদি তুই আমার সাথে আসিস তো আসবি, না হলে আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ভূমি সেখানে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। ভিকি তাকে এক মুহূর্তের জন্য বাবার কাছে যেতে দিচ্ছিল না, উল্টো তার বাবার সাথে আরো ঝামেলা পাকিয়ে পরিস্থিতি হাতের বাইরে নিয়ে গেল। শেষ পর্যন্ত তার বাবা নিজের হাতে মানুষ করা মেয়েটাকে একটা চর মেরে একাই ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন। ভূমি গেটের দিকে চেয়ে শুধু ডুকরে কাঁদছিল। ভিকি তাকে সান্ত্বনা দেওয়ার নাটক করে বলল, তুই রুমে যা, আমি সব ঠিক করে দেব। কিন্তু এরপর ভিকি যা করলো তা ছিল আরো ভয়ঙ্কর। সে বন্ধুদের ডেকে বলল, আমি কয়েকদিনের জন্য গ্রামে মায়ের কাছে যাচ্ছি, আমার অনুপস্থিতিতে তোরা খেয়াল রাখবি ভূমি যেন কোনোভাবেই কলেজের গেট পার হয়ে বাইরে না যেতে পারে। অর্থাৎ ভিকি ভূমিকে নিজের ভালোবাসার শেকেরে তো আগেই বেঁধে রেখেছিল, এবার সে কলেজের ভেতর তাকে একদম গৃহবন্দী করার প্ল্যান করে ফেলল। ভূমির বাবা চলে যাওয়ার পর সে অনেকবার কল করার চেষ্টা করেছিল, কিন্তু তার বাবা একটা ফোন কল রিসিভ করেনি। পরদিন ক্লাসে ভূমি একদম বিধ্বস্ত হয়ে বসেছিল। সে তার এইচওডির কাছে গিয়ে বাবার আচরণের জন্য আর ল্যাপটপ ভাঙার জন্য হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু প্রফেসর সুধীর তাকে খুব দামি একটা কথা বলেন। তিনি বলেন, ভূমি ক্ষমা চাওয়ার কিছু নেই, তোমার বাবা একটু বেশি কন্ট্রোলিং প্রকৃতির। মনে রাখবে তোমার জীবনের সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে। তুমি কার সাথে প্রেম করবে, কার সাথে ঘর বাঁধবে, এমনকি ভূমির ভবিষ্যতে চাকরি করবে কিনা, এই সব কিছুর মালিক একমাত্র ভূমি। বাবা মা বয়ফ্রেন্ড কেউই তোমার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। প্রফেসরের কথাগুলো ভূমির কানে মন্ত্রের মতো বাজছিল। সে বুঝতে পারছিল সে একটা মরণ ফাঁদে আটকে আছে। এর মধ্যেই গ্রাম থেকে ভিকি ফিরে আসে এবং কোনো কথা না বাড়িয়ে ভূমিকে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে গিয়ে দরজা আটকে দেয়। ভিকি যেন পুরো পাগল হয়ে গেছে। সে খুশির চোটে বলল, তোর বাবা আর ঝামেলা করতে আসবে না, আমি সব ব্যবস্থা করে এসেছি। আগামী পরশু বিয়ের একটা শুভ দিন আছে, আমি মায়ের সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি, পরশুই আমাদের বিয়ে। ভূমি যেন আকাশ থেকে পড়লো। সে চিৎকার করে বলল, ভিকি তুই এসব কি আবল তাবল বলছিস? ভিকি খুব নির্লিপ্তভাবে উত্তর দিল, আরে তুই টেনশন করিস না, বিয়ের পর তুই বাড়িতে মায়ের সাথে খুব শান্তিতে থাকবি। ভূমি এবার ফেটে পড়লো। সে সরাসরি প্রশ্ন করলো, তুই আমাকে শান্তিতে রাখবি কিভাবে? তোর তো 9টা বিষয়ে ব্যাকলগ আছে, পড়াশোনার খবর নেই, কোনো চাকরি পাবি না তুই, আর আমার পড়াশোনা, আমার স্বপ্নের কি হবে? ভিকি তাচ্ছিল্য করে বলল, আরে পড়াশোনা নিয়ে এত ভেবে কি হবে, একটা ডিগ্রির জন্যই তো পড়ছিস, ওটা না হলেও চলবে। ভিকির এই নিচু মানসিকতা দেখে ভূমির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নিজেকে শান্ত করে ভিকিকে এক জায়গায় বসালো এবং সোজাসুজি বলে দিল, ভিকি আমি তোর সাথে ব্রেকআপ করতে চাই, আমি এই সম্পর্কে এক ফোঁটাও সুখী নই। সেদিন তুই আমাকে হুট করে কিস করার পর থেকে সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমি তোকে কোনোদিন মন থেকে ভালোবাসিনি, বরং তোকে সারাক্ষণ ভয় পেয়েছি। তোর সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। এই কথা শুনে ভিকি কান্নাকাটি শুরু করে দিল। সে সেন্টিমেন্টাল গেম খেলে বলল, তুই একবারও আমার অনুভূতির কথা ভাবলি না, আমি তোকে কত ভালোবাসি। সে ভিকিকে বিয়ে করলে দুজনের জীবন নরক হয়ে যাবে। ব্রেকআপের পর ভিকির হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু সে ঠিকই মুভ অন করতে পারবে। কিন্তু ভিকি এই রিজেকশন সইতে পারলো না। সে রাগে আর অপমানে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। কিন্তু নাটক এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরে ভিকি ফিরে এসে দরজায় লাথি মারতে শুরু করলো। সে চিৎকার করে সবার সামনে বলতে লাগলো, দরজা খোল, এতদিন আমার সাথে ঘুরেছিস, কতবার আমাকে কিস করেছিস, তখন মনে ছিল না, এখন সতীপনা দেখাচ্ছিস। ভিকির এই নোংরা চিৎকারে কলেজের সব স্টুডেন্টরা জড়ো হয়ে গেল। ভূমি ভেতরে বসে ডুকরে কাঁদছিল আর বারবার সরি বলছিল। ভিকি যেন একটা জানোয়ারে পরিণত হয়েছে। সে ভূমির চরিত্র নিয়ে সবার সামনে কাদা ছেটাতে শুরু করে। শেষ পর্যন্ত টিচারেরা এসে পরিস্থিতি সামাল দিলে ভিকি সেখান থেকে সরে যায়। ব্রেকআপের কথা শোনার পর ভিকি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হোস্টেল রুমে ফিরে সে হাতের কাছে যা পায় সব ভাঙচুর করতে শুরু করে। তার বন্ধুরা যখন তাকে শান্ত করতে আসে, তখন ভিকি তাদের কাছে কান্নাকাটি না করে বরং বিষ উগরাতে শুরু করে। সে বলে, বড় বড় কথা বলছে, অথচ এই মেয়েটাই কতবার আমার সাথে রাত কাটিয়েছে, তখন তো তার ব্রেকআপের কথা মনে পড়েনি, এখন বিয়ে করতে গেলেই তার যত সমস্যা। ভিকির এই নিচু মানসিকতাকে সাপোর্ট দেওয়ার লোকেরও অভাব ছিল না। তার বন্ধুরা উল্টো তাকেই সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, আরে ভাই আজকালকার মেয়েরা এমনই, কাজ ফুরিয়ে গেলে ছেলেদের ক্যারিয়ারের দোহাই দিয়ে ধোকা দিয়ে চলে যায়। কিন্তু ভিকি শুধু মনে মনে রাগ পুষেই শান্ত থাকলো না। সে এবার শুরু করলো মানসিক টর্চার। ভূমির হোস্টেল থেকে বের হলে ভিকি আর তার দলবল তাকে অনুসরণ করতে শুরু করে। সে সবার সামনে ভূমিকে আটকায়। ভূমি শান্তভাবে সরে যেতে চাইলেও ভিকি তার ঘাড়ে চেপে ধরে, সবার সামনে চিৎকার করে জিজ্ঞাসা করে, বল তুই যখন আমার সাথে শুয়েছিলি তখন কি তোর মাথায় বিয়ের চিন্তা ছিল না? আমার সাথে শারীরিক সম্পর্ক করার সময় তোকে তো অনেক খুশি দেখাতো, এখন হুট করে আমার ক্যারিয়ার নিয়ে কথা বলছিস? ভিকি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের কথাগুলো সবার সামনে চিৎকার করে বলছিল, যাতে ভূমি লজ্জায় মাথা তুলতে না পারে। এখানেই শেষ নয়, ভিকি তাকে শাসিয়ে দেয়, তুই যদি পুলিশ কমপ্লেন করিস আমি পুরো কলেজে রটিয়ে দেবো তুই আমার সাথে রাত কাটিয়েছিস, এমনকি তুই যেখানেই চাকরি করতে যাবি আমি সেখানেও সবার কাছে এই সম্পর্কের কথা বলে দেবো, তোকে কোনোদিন শান্তিতে বাঁচতে দেবো না। যেদিন তোর বিয়ে হবে সেদিন বিয়ের মণ্ডপে আমাদের রোমান্টিক ফটোর ফ্লেক্স টানিয়ে তার নিচে লিখে দেব, আমাদের
সম্পর্কের কথা। তোকে জ্যান্ত পুড়িয়ে মারার চেয়েও বেশি কষ্ট আমি তোকে দেব। ভিকির বন্ধুদের মধ্যে শুধু একজনের মনে হচ্ছিল যে ভিকি যা করছে তা চরম অন্যায়, কিন্তু বাকিরা সবাই ভিকির এই শয়তানি দেখে হাততালি দিচ্ছিল। অসহায় ভূমি এরপর একদম একা হয়ে পড়ল। পরীক্ষার আগের সেদিন ছিল ফেয়ারওয়েল নাইট। হোস্টেলের প্রায় সব মেয়েই বাড়ি চলে গেছে, কিন্তু ভূমির যাওয়ার কোনো জায়গা নেই। তার বাবা এখনও তার ফোন ধরছে না। হোস্টেলে ফিরতেই তার বুক কাঁপছিল। সে এতটাই আতঙ্কিত ছিল যে প্রফেসর সুধীরের কাছে গিয়ে অনুরোধ করলো, স্যার আমাকে একটু হোস্টেল পর্যন্ত পৌঁছে দেবেন, আমি একা যেতে খুব ভয় পাচ্ছি। প্রফেসর তার অবস্থা বুঝে তাকে পৌঁছে দিতে রাজি হলেন, কিন্তু ভূমি জানতো না যে ভিকি এর মাঝেই এক নরকীয় কাজ করে ফেলেছে। ভিকি আর তার বন্ধুরা হাতের রং আর তুলে নিয়ে আগেই ভূমির হোস্টেলে পৌঁছে গিয়েছিল। তারা যখন কাজ শেষ করে ফিরছিল তখন সেই বিবেকবান বন্ধুটি ভিকিকে আটকানোর চেষ্টা করে। ভিকি তাকে একটা চর মেরে বলে, আমি এখন অনেক রিল্যাক্স, ওকে আমি এমনভাবে টর্চার করব যে ও নিজের মুখ কাউকে দেখাতেই পারবে না। তখন সেই বন্ধুটা ভিকির মুখের উপর বলে দেয়, তোর এই জানুয়ারি স্বভাব আর টক্সিসিটির জন্যই তোকে ছেড়ে চলে গেছে। তোর আসলে ভালোবাসা চাই না, তোর আসলে একজন দাসের দরকার ছিল। তুই নিজেকে হিরো প্রমাণ করার জন্য একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিলি। ভূমি যখন হোস্টেলের করিডোরে পৌঁছালো সে লক্ষ্য করলো সবাই তাকে অদ্ভুতভাবে দেখছে। কেউ আড়ালে হাসছে, কেউ ফোনের ক্যামেরা দিয়ে তাকে শ্যুট করছে। একটা ছেলে তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কুৎসিত ইঙ্গিত করলে বলল, কিরে তোকে অনেকবার ফোন করেছি, এখন একটু প্রফেশনাল রেটটা বলবি নাকি? ভূমি কিছুতেই বুঝতে পারছিল না, কিন্তু নিজের রুমের দরজার সামনে পৌঁছাতেই তার পায়ের তলার মাটি সরে গেল। সেখানে একটা বড় ভিড় জমেছিল। সবাইকে সরিয়ে ভূমি যখন দরজার দিকে তাকালো দেখলো রুমের সাদা দেওয়ালে বড় বড় করে লেখা সেই নোংরা আর গোপন কথা, যা শুধু সে আর ভিকি জানতো। ভিকি নিজের হাতে সারা কলেজের সামনে ভূমির সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। রুমের দরজায় আর দেয়ালে তার চরিত্র নিয়ে এমন সব কথা লেখা ছিল যা দেখার পর কোনো সুস্থ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। দরজার ওপর ভূমির হাসি মুখের একটা ছবির নিচে একটা নগ্ন নারী দেহ এঁকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দাম লিখে রাখা হয়েছিল। নিচে বড় বড় করে লেখা, যারা আনন্দ নিতে চান তারা যোগাযোগ করুন। সাথে দেওয়া ছিল ভূমির পার্সোনাল ফোন নাম্বার। নিজের চরিত্রের ওপর এমন ন্যাক্কারজনক আক্রমণ দেখে ভূমি দিশেহারা হয়ে পড়ল। তার উপর করিডোরে দাঁড়িয়ে থাকা কিছু পাষণ্ড সেই দৃশ্যে ভূমির কান্নাকাটি আর ভেঙে পড়া রিয়াকশন ভিডিও করে সরাসরি ভিকিকে পাঠাচ্ছিল। লজ্জা আর অপমানে কুকড়ে গিয়ে ভূমি রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। যখন সে একা ঘরে বসে ডুকরে কাঁদছিল হঠাৎ দেখলো দরজার নিচ থেকে পানি ভেতরে আসছে। আতঙ্কে সে যেন দরজা খুলে দেখলো সামনে দাঁড়িয়ে আছে দুর্গা। দুর্গা এক বালতি পানি নিয়ে নিজের হাতের সেই নোংরা লেখা আর ছবিগুলো ধুয়ে সাফ করার চেষ্টা করছিল। দুর্গাকে দেখেই ভূমি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। দুর্গা তাকে অভয় দিয়ে বলল, শান্ত হও ভূমি, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। দুই মেয়ে মিলে দরজার সেই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললো। রুমের ভেতর বসে যখন ভূমি অপমানে জ্বলছিল তার চোখ যায় টেবিলে রাখা এক চাকুর দিকে, কিন্তু না, সে নিজেকে শেষ করতে চায়নি। সে শেষবারের মতো তার বাবাকে কল দিল। বাবা ফোন ধরতেই ভূমি কিছু বলার আগেই তিনি চিৎকার করে উঠলেন, কেন ফোন করেছিস? তুই যে এত চরিত্রহীন সেটা আগে জানলে তোকে পড়াশোনার নাম করে অন্য শহরে পাঠাতাম না, আগেই বিয়ে করিয়ে বিদায় করিয়ে দিতাম। নিজের বাবার মুখেও সমাজের এই নোংরা দৃষ্টিভঙ্গি দেখে ভূমি যেন পাথর হয়ে গেল। অপমানে আর রাগে সে চিৎকার করে নিজের ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। কিন্তু এই চরম অপমানই যেন ভূমির ভেতর এক অদ্ভুত শক্তি আর জেদ জাগিয়ে তুলল। সে বুঝতে পারলো পালিয়ে গিয়ে বা কান্নাকাটি করে এই জানোয়ারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না, লড়াইটা সামনে থেকে লড়তে হবে। আজ কলেজের ফেয়ারওয়েল নাইট। ভূমি ঠিক করলো সে স্টেজে যাবে, তবে প্রতিদিনের মতো আজ সে ওড়না দিয়ে নিজেকে ঢেকে বের হলো না। নিজের মাথা উঁচু করে একদম বোল্ড লুকে সে সোজা ফেয়ারওয়েলের স্টেজে উঠে গেল। তাকে দেখে গোটা অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল, এমনকি ভিকিও ভিড়মি খেলো। ভূমি সোজা গিয়ে মাইকের সামনে দাঁড়ালো। স্টেজের লাইটগুলো তার চোখে এসে লাগছিল। সে পাশে থাকা একজনের কাছ থেকে একটা গিটার টেনে নিয়ে সজোরে লাইটগুলো ভেঙে ফেললো। এরপর মাইক হাতে নিয়ে পুরো কলেজের সামনে গর্জে উঠল। সে বলল, আমার নাম ভূমি দেবী, আর এই যে ভিকি এমএসসি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, একে তো আপনারা সবাই চেনেন, আর এখন তো আমাকেও চেনেন, কারণ আমি তো এখন কলেজের ভাইরাল টপিক। হ্যাঁ, আমি ওকে কিস করেছি 1000 বার করেছি, ওর সাথে রাত কাটিয়েছি, বহুবার কাটিয়েছি, তারপরও আমি ওর সাথে ব্রেকআপ করেছি। ভূমির এই স্বীকারোক্তি শুনে পুরো অডিটোরিয়াম পিনপতন নিস্তব্ধ হয়ে গেল। ভিকি যেন জ্যান্ত মরে গেল। ভূমি মাইক্রোফোনে সরাসরি ভিকিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুই যা যা সবার কানে কানে বলে বেড়াচ্ছিলি আমি আজ নিজেই সবার সামনে তা বুক ফুলিয়ে বলে দিলাম। এবার বল তুই আমাকে আর কি দিয়ে ভয় দেখাবি? তুই বলেছিলি আমার অফিসে গিয়ে বলে দিবি, যা বলে দিস, আমি নিজেই তার আগে সবাইকে বলে রাখবো। তুই বলেছিলি আমার হবু বরকে বলে দিবি। মনে রাখিস, আমার জীবনে যে আসবে সে তোর মতো নিচু মানসিকতার হবে না, সে আমাকে বুঝবে আর আমি নিজেই তাকে সব বলবো। আর যদি তেমন কাউকে না পাই তবে আমি বিয়েই করবো না, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুই আমার জীবনটা নষ্ট করতে পারবি না। ভূমি ইমোশনাল হয়ে আরও বলল, আমাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে তুই হাটে হাড়ি ভেঙেছিস। তুই মানুষ নস ভিকি, তুই একটা কাপুরুষ। বন্ধুরা, ভূমির এই পাল্টা আঘাত আর নিজের অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেখে আপনার কি
মনে হয় না এটাই হওয়া উচিত ছিল বা সঠিক জবাব? যে ভালোবাসা ব্ল্যাকমেল করে সেই ভালোবাসাকে ছুঁড়ে ফেলার সাহসটাই তো আসল মুক্তি। পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল। সে মাইক্রোফোনে গর্জে উঠে বলল, সেই মুহূর্তগুলোতে আমরা দুজন সমানভাবে সামিল ছিলাম, তবে আজ কেন শুধু আমার একার লজ্জা পাওয়ার কথা? তুই যদি লজ্জিত না হোস তবে আমি কেন মাথা নিচু করে থাকবো? ভূমির এই রুদ্র মূর্তি দেখে আড়ালে দাঁড়িয়ে থাকা দুর্গার চোখে আনন্দ আর গর্বে জল চলে এলো। দুর্গা তো এটাই চেয়েছিল, ভূমি যেন নিজের ভেতরের দুর্বলতাকে ঝেড়ে ফেলে লড়াই করতে শেখে। যে বদনামের ভয় দেখিয়ে ভিকি তাকে এতদিন দাসের মতো খাঁচায় বন্দি করে রেখেছিল, সেই বদনামকেই ভূমি আজ নিজের শক্তির অস্ত্র বানিয়ে নিল। সবার সামনে সবটা স্বীকার করে নেওয়ার পর ভিকির হাতে আর কোনো তুরুপের তাস অবশিষ্ট ছিল না। তার সেই হিরো ইমেজ মুহূর্তে চুরমার হয়ে গেল। ভিকির সেই প্রতিবাদী বন্ধুটিও দূর থেকে ভূমির এই জয় দেখে হাসছিল। ভূমি এবার সরাসরি ভিকির দিকে তাকালে তার দু চোখে আগুন। তখন সে সজোরে চেঁচিয়ে বলল, তোরা এখন আমাকে নিয়ে যা কিছু ভাবিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাগে আর ঘৃণায় সে হাতের গিটারটা উঠিয়ে ভিকির দিকে তেড়ে গেল। ভিকি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে পালাতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু ভূমি তাকে আর মারল না, কারণ সে জানতো শারীরিক আঘাতের চেয়েও বড় আঘাত সে অলরেডি তাকে দিয়েছে, ভিকির ইগো আর তার পুরুষতন্ত্রকে সবার সামনে নগ্ন করে দিয়ে। গল্পের শেষটা দেখানো হয় আমাদের কয়েক বছর পরের এক সুন্দর সকাল দেখিয়ে। কয়েকটা বছর পার হয়ে গেছে আর এখনকার ভূমি একদম অন্যরকম। সে এখন একটা স্বনামধন্য কোম্পানির বড় পজিশনে কাজ করছে। নিজের ক্যারিয়ারে সে সফল। নিজের উপার্জনে কেনা নতুন গাড়ি নিয়ে সে যখন রাস্তা দিয়ে যায় তখন তার চোখে থাকে আত্মবিশ্বাস। তার বাবার সাথেও সব ভুল বুঝাবুঝি মিটে গেছে। তার বাবা এখন মেয়ের সাফল্যে গর্ববোধ করে। অবসর সময়ে ভূমি তার শখের লেখালেখি চালিয়ে যাচ্ছে, এমনকি সে একটি বইও লিখতে শুরু করেছে। দুর্গার সাথে তার বন্ধুত্ব আজও অটুট। যে টক্সিক রিলেশনশিপ তাকে একসময় শ্বাসরোধ করে মারতে চেয়েছিল, আজ সে তার থেকে কয়েক আলোকবর্ষ দূরে নিজের শর্তে বাঁচছে। ভূমি প্রমাণ করে দিল, কোনো মানুষের ভালোবাসায় আপনার জীবনের চেয়ে বড় নয় এবং নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে সম্পর্কে টিকে থাকাটা আসল বেঁচে থাকা নয়। আর এখানেই শেষ হচ্ছে এই দুর্দান্ত ইমোশনাল আর মোটিভেশনাল সিনেমাটা। জীবনে আমাদের অনেক সময় ভিকির মতো মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ভূমির মতো লড়াই করে বেরিয়ে আসাই হলো আসল সার্থকতা। তো আপনারাও কি এমন কোনো টক্সিক রিলেশনশিপের মধ্য দিয়ে গিয়েছেন কিনা, বা এমন কাউকে চেনেন যে পরিস্থিতিতে আটকে আছে? অবশ্যই আমাদের কমেন্টে জানান। তার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। সিনেমার এই এক্সপ্লেনেশন আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।